এখনই স্পষ্ট করে বলতে হবে কাকে চাও, আমাকে না ওনাকে। তুমি একমাত্র আমার জন্যই এসেছো এই পৃথিবীতে, এতটুকু আমি তোমাকে বলতে চাই। ওরা দুজনেই আমাকে নিয়ে যে যার মতো ভাগ বসাচ্ছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোদের দুজনকেই ভালোবাসি, আমি তোদের দুজনকে নিয়েই থাকতে চাই। যে আসলে আমি মানিয়ে নিতে পারতেছিলাম না যে অন্য কারোর সাথে রিক্সা উঠবে বা কারোর সাথে বাদাম খাবে বা চা খাবে। আমার কাছে মনে হতো সবসময় যদি আমি থাকতে পারতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে আমি থাকতে পারতাম। রুহির সাথে মেন্টালি এবং ফিজিক্যালি দুভাবে আমি আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে গেছি। আমি কেন জিকো আর ডনকে একই সাথে ভালোবাসতে পারবো না? আপনি একই সাথে দুজন পুরুষকে জীবন সঙ্গী হিসেবে ভাবতে পারেন, কিন্তু সে তার পরিবারে কি বলবে? আজকে তোমার সিদ্ধান্ত নিতে হবে এইখানে বসে, যে তুমি আসলে কার সাথে যেতে চাও, আমার সাথে না এই অসভ্য লোকটার সাথে। আমি তোমাদের দুজনকে একসাথে যদি নিয়ে রাখতে না পারি, তাহলে আমি তোমাদের কারোর সাথেই থাকবো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরো অনুষ্ঠান জুড়ে আমি নাজরিন হাসান চুমকি থাকছি আপনাদের সাথে। দর্শক, আমরা সবাই কি চাই? ভালোবাসা। ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, ভালো থাকতে চাই, সুখী হতে চাই। অথচ কখনো কখনো এই ভালোবাসায় হয়ে যায় আমাদের চরম বিপর্যয়ের একটি কারণ। আর তাই এমনই ভালোবাসা নিয়ে একটি প্রিয় সত্য ঘটনা জানাতে আজ স্টুডিওতে উপস্থিত হচ্ছেন জিকো। কথা বলবো জিকোর সাথে। কেমন আছেন জিকো? জি ভালো আছি। মানসিক দিক দিয়ে একটু আমি দুর্বল এই মুহূর্তে। আমার যে ঘটনাটা আসলে আপনি জানতে চাচ্ছেন, এটা মানে বলতে চাচ্ছি, যখনই মনে পড়তেছে কথাগুলা খুবই খারাপ লাগছে আর কি। খারাপ লাগবে না। আপনি ভাবেন যে একজন মানুষের সাথে আপনি বিষয়টি শেয়ার করছেন এবং যেই শেয়ারিংটা আপনাকে হয়তো ভারমুক্ত করবে, কোনো দ্বিধা ছাড়া আপনি আমার সাথে শেয়ার করেন, কারণ আপনি শেয়ার করার জন্য এসেছেন। আমি আসলে ক্লাস 8 থেকে একটা মেয়েকে খুবই পছন্দ করতাম, ওর নাম রুহি। ও মানে ওই সময় থেকে আসলে তখন অতটা মানে ভালোবাসা বুঝতাম না, কিন্তু তাকে দেখলে আমার ভালো লাগতো। মুগ্ধতা মানে খুবই, তার সৌন্দর্য বা তার চলাফেরা আমাকে খুবই মানে আনন্দ দিত, ভালো লাগতো। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তাকে আমি খুব পছন্দ করতাম। তার সব কাজের সাথে আমি থাকার চেষ্টা করতাম। সে একটা নাচের স্কুল মানে কোচিং করতো, নাচের ক্লাস করতো। যখন নাচের জন্য যেত আমি পিস তার সাথে যেতাম। দেখা যাচ্ছে যে সে যতক্ষণ নাচের রিহার্সাল করতো ততক্ষণই বাইরে বসে থাকতাম। এমনও হয়েছে যে আমাদের ফরিদপুরের কোট চত্বরে যখন নাচের প্রোগ্রামটা হইতো, ও যখনই পারফরমেন্স করতো আমি খুব মানে অধীর আগ্রহে বসে খুব মনোযোগ দিয়ে দেখতাম প্রোগ্রামগুলা, এবং যখন দেখতাম আরও বেশি মুগ্ধতা হতাম ওর প্রতি। তো ওকে আমি খুবই সিরিয়াসলি একদিন সাহস করে ওকে বলেই ফেলছিলাম যে তোমার আমার ভালো লাগে। তো খুবই আমার সাথে ওই সময় খারাপ ব্যবহার করছিল, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ও একটু এগ্রি, কারণ ওর হাসিটা দেখে মনে হতো যে আমি যখনই ওর পিছিয়ে যেতাম ও দেখা যাচ্ছে যে উকি মেরে আমাকে দেখতো যে আসলে আসি কিনা। একদিন ওই উকি মারাটাই আপনার ভালো লাগার অনেক বড় কারণ। জি জি, দেখা যাচ্ছে যে এমন হয়েছে যে আমি একদিন আসিনি, লোকায় দেখতেছি যে আসলে ও আমাকে ফিল করে কিনা বা খুঁজে কিনা। তো দেখতাম যে ও মাঝে মাঝে আর চোখে দেখতো যে কেউ আছে কিনা পিছনে। মানে এটা আমার জন্য বা কার জন্য সেটা বড় কথা না, কিন্তু আমার কাছে মনে হতো যে সে আমাকেই খুঁজতেছে। এবং তাকে আমি এতটাই ওই সময় থেকেই পছন্দ করে ফেলছি, এবং সে ভার্সিটি লেভেল যখন পাশ করলো, আমরা একসাথেই মানে পড়াশোনা করছি। সে একটা ভার্সিটিতে ছিল, আমি আরেকটা ছিলাম, কিন্তু এলাকার মধ্যে ছিলাম, তো যার কারণে কন্টিনিউ তার সাথে দেখা সাক্ষাৎটা হতো। এবং তার সাথে এক পর্যায়ে আমার সাথে খুব ভালো সম্পর্ক হলো। এবং এমন কিছু নাই যে ভালো সম্পর্ক নাকি প্রেম, আমার দিক থেকে প্রেমটাই মনে হয়েছে যে তাকে না দেখলে ভালো লাগতো না, তার সাথে একটু চ্যাটিং না করলে ভালো লাগতো না। সে যদি একটা মানে অ্যাংরি রিয়েক্ট দিত তাও ভালো লাগতো যে না রিপ্লে তো দিছে, মানে এইরকম মানে ফিল হইতো। এবং তাকে দেখার জন্য আমি দেখা যাচ্ছে যে সে খাইলো কিনা বা সে টেলিভিশন দেখতে কিনা বা সে কি করতেছে এটা দেখার জন্য মানে জানার আগ্রহটা এত কাজ করতো। আমি তার বাসার সামনে যে উকি ঝুঁকি মারতাম যে সে কি করতেছে এটা দেখার জন্য। নিজের থেকে তার প্রতি জানাটা আপনার মধ্যে আরো বেশি আগ্রহটা কাজ করছে, এবং কেয়ারিংটা বেশি চলে আসছে যে তার এখন শরীর কেমন আছে বা অসুস্থ কিনা বা সে ঠিকমতো খাওয়া দাওয়া করলো কিনা, মানে এই জিনিসগুলো খুব আমাকেই করতো। তো এক পর্যায়ে সে এগুলো ফিল করছে যে ছেলেটা আমার প্রতি খুবই কেয়ারিং। তো
এটা সে বোঝার পরে সে নিজের থেকে আমার সাথে খুব নিজের থেকে আস্তে আস্তে আরো ভালো মানে ডিপলি সম্পর্কটা হইলো। এমন হয়েছে যে একদিন না দেখে কেউ কাউকে থাকতে পারতাম না। দেখা যাচ্ছে যে কোনো জায়গায় যাচ্ছে আমাকে একটা মেসেজ করতো যে আমি আজকে এখানে যাচ্ছি, তুমি আসো। আমি ওইখানে 1 ঘন্টা আগে যেয়ে বসে থাকতাম যে যদি ও এসে দেখে যে আমি নাই। এবং মানে কি বলবো, মানে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি তাকে হ্যাপি রাখার জন্য, এবং গিফট থেকে শুরু করে চিঠি লেখা, মানে সামর্থ্য অনুযায়ী যা পেরেছেন যতটুকু আমি। এবং চিঠি লিখতেন? হ্যাঁ, মানে ওই সময় দেখা যায় যেটা আমি বলতে পারতেছি না, এটা খুব মানে বসে বসে ওইটা নোট করে রাখতাম। এবং চ্যাটিং বাদ দিয়েও চিঠি, আসলে মোবাইলে অনেক কিছু লেখা যায় না, অনেক স্পেস লাগে, আবার সময় লাগে। আর লিখতে গেলে দেখা যায় রচনা লেখার মতো খুব সুন্দর করে লিখি, এবং মনের যত কথা আছে ওইখানে আমি প্রকাশ করতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো ওইগুলো যত্ন করে রাখতো, কি সুন্দর। হ্যাঁ, কিন্তু মাঝখানে আসলে আমি খুবই একটা মানে ইসে পড়ে গেছিলাম, মানে ওইটাকে কি বলে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছিলাম যে আসলে ও কি সত্যি আমাকে ভালোবাসে নাকি আমার সাথে একটা মজা করতেছে বা অ্যাক্টিং করতেছে, বুঝতে পারতাম না। কারণ মাঝে আমার ছোট ভাইয়ের মাধ্যমে জানলাম যে ও একটা ছেলের সাথে জানি ঘুরে বেড়াচ্ছে, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই যে। কিন্তু আমি অনেকবার চেষ্টা করলাম যে আসলে নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা কি হয়, ওর কি রিলেটিভ কোনো মামাতো ফুমাতো খালাতো ভাই, নাকি কোনো বয়ফ্রেন্ড, না কোনো বন্ধু, মানে এই জিনিসটা নিজেকে বোঝানো, কিন্তু আমি পারিনি। কারণ ওই সময়টা দেখা যাচ্ছে যে যেই লোকটা আমার সাথে একগুলা কথা না বলে থাকতে পারতো না বা আমার সাথেই করতো না, সে হঠাৎ করে আমাকে অ্যাভয়েড করার মতো হচ্ছে। যে না, একটু আমি থামাই, যেটা হলো যে আপনি তার জীবনে ছায়ার মতো আছেন, আপনি তার জীবনে সশরীরেও আছেন, কিন্তু সেও তো একটা মানুষ, তারও তো জীবনে বন্ধু আসতে পারে, তার তো কোনো সহপাঠীর সাথেও ভালো সম্পর্ক তৈরি হতে পারে। সেই জিনিসটা নিয়ে কেন এত দ্বিধা? আসলে ওই সময়টা তার প্রতি আমি এতটাই ইনভলভ হয়ে গেছিলাম যে আমার ফ্যামিলি থেকে মনে হইতো যে ওই সব কিছু আমার কাছে। আপনার পরিবারও জানতো? হ্যাঁ, পরিবারকে আমি লাস্টে জানাইছি, কারণ যখন দেখতো যে বাসায় বেশি সময় দেয় না, বাইরে বেশি সময় দেয়, তখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন যখন হয়েছি, আমার বাবা যখন বলছে যে আসলে কোথায় যাস, পড়াশোনাও তো ঠিক মতো টেবিলে দেখি না, তাহলে কই যাস, তখন বাধ্য আমার বলতে হয়েছে যে আমি এরকম। তখন অনেক ধরনের মানে সাফারার হয়েছি আমি, অনেক ধরনের জ্ঞানস্বরূপ কথাবার্তা বলছে এবং বলছে যে এই সময় এইগুলো করা ভালো না, ভালো লাগতে পারে। কিন্তু অলরেডি তো ক্লাস সেই 8-9 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত চলে যেত। কিন্তু আমি ফ্যামিলি থেকে জানাইছি আসলে কলেজে ওঠার পরে। পড়াশোনা কেমন ছিল আপনার? পড়াশোনা ভালো ছিল, রেজাল্ট পাস করেছি আর কি, মানে আহামরি বেশি ভালো করিনি আবার খারাপও করিনি। মানে পড়াশোনাতে আপনি মনোযোগী 40% হলেও ওই দিকে, মানে ওইদিকে 80%, 100%। মানুষটার নাম কিন্তু আপনি আমাকে বলেননি। জি, মানুষটার নাম রুহি। রুহি, খুব সুন্দর নাম। আপনার ফ্যামিলি থেকেও জানে, আপনি জানিয়েছেন, ওদিকে আপনি ফিল করছেন যে আপনার রুহি অন্য কোথাও ইনভলভ হয়ে গেল কিনা? জি, হঠাৎ করে দেখতেছি যে আগে যেরকম মানে অ্যাটেন্ড পাইতাম, যে কিছু যেটা ছিল, মানে ওইটা দেখলাম যে একটু কমতি। আসলে মানে আমি আসলে এতটাই ওর প্রতি দুর্বলতা ছিল যে আসলে আমি মানিয়ে নিতে পারতেছিলাম না যে অন্য কারোর সাথে রিক্সা উঠবে বা কারোর সাথে বাদাম খাবে বা চা খাবে। আমার কাছে মনে হতো সবসময় যদি আমি থাকতে পারতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সাথে আমি থাকতে পারতাম, মানে 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 কথা বলার দরকার নাই, জাস্ট পাশে বসে থাকলাম, খালি দেখলাম, মানে এটা এই ফিলটা আমি খুব করতাম। কিন্তু যখন এই কথাগুলো শুনছিলাম আমার খুবই খারাপ লাগছে। আমি পুরা 7 দিন ঘুমাইতে পারিনি, খালি ভাবছি যে আসলে কী হতে পারে। কিন্তু পরবর্তীতে যখন আমি একটু ফলো করার চেষ্টা করলাম, যদিও যাকে ভালোবাসা যায় তাকে ডাউট করা ঠিক না, কিন্তু তারপর আমার ভিতরে একটা চলে আসছে যে আসলে অনেকের কাছে অনেক ধরনের কথা শুনি যে মেয়েরা অনেক সময় ফ্রড করে বা একজন নতুন ভালো একজনকে পাইলে ছেড়ে চলে যায়। মানে এই কথাগুলো আমার কিছু ফ্রেন্ডসকে আমাকে বলার পরে আমার নেগেটিভ চিন্তা ভাবনা অলরেডি চলে আসছে। তখন আমি তাকে ফলো করার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি, আমি নিজে একটু যাচাই করতে চাই। আগে ফলো করতেন ভালোবাসার মানুষটাকে দেখার জন্য, তারপর ফলো করতেন আপনি আপনাকে ভালোবাসার মানুষটা আসলে ভালোবাসে কিনা সেটা বোঝার জন্য। আর এবার আপনি ফলো করছেন যে আসলে আমি যে কথাগুলো আমার কানে আসছে, যেটার জন্য আমি মানে কষ্ট পাচ্ছি, এটা আসলে সত্য কিনা, যে ভালোবাসার মানুষটা আপনি হারাচ্ছি কিনা, এটা যাচাই করার জন্য যখন করলাম, তখন দেখলাম যে আসলে সে তার সাথে যেভাবে মিশতেছে এইভাবে আমার সাথে মিশে নাই। এইভাবে যদি আমার সাথে মিশতো তাহলে আমি আরও বেশি হ্যাপি থাকতাম। কারণ দেখলাম তার ঘাড়ের পর হাত দিয়ে কথা বলতেছে, একসাথে বাদাম খাচ্ছে, সেলফি তুলতেছে, আবার দেখা যাচ্ছে যে আড্ডা দিচ্ছে। কিন্তু ওই সময়গুলো দেখা যাচ্ছে আমি ফোন দিলেও ফোন রিসিভ করে না, কেটে দিচ্ছে। এবং এমন হচ্ছে যে সে আমাকে মানে ইগনোর টাইপের মানে মনে হচ্ছে আমার কাছে। সেটা আপনার কাছে মনে হচ্ছে নাকি আসলে ইগনোর করছিল?
আসলে ওই সময়টা আমার কাছে মনে হয়েছে যে ইগনোরই করছে, কারণ দেখা যাচ্ছে যে আমি যাচাই করার জন্য সে যখনই ওই ছেলেটার সাথে থাকতো, ওই ডন নামে একটা ছেলে, ওর সাথে যখন থাকতো তখন আমি তাকে SMS করতাম যে তুমি এখন কোথায়, সে রিপ্লাই দিত না, কারণ সে আমার কাছে মিথ্যাও বলতে পারে না, মানে কখনো মিথ্যা বলে না সে আমার কাছে, তার জীবনে যা যা হয়েছে সে আমার কাছে শেয়ার করেছে। কিন্তু ওই সময় যখন গেলাম সে হয়তো বা এটা মনে করছে যে আমি তাকে কেন মিথ্যা বলবো, এই চিন্তা করে দেখা যাচ্ছে সে আমাকে রিপ্লাইটাও দিচ্ছে না, রিপ্লাই দিত কিছু একটা লিখতে হবে, লিখতো না, ফোন দিলে কেটে দিত বা এই করতো। লাস্টের যে ঘটনাটা ঘটছে আমার সাথে, ওই দিন আমি খুব শকড হয়েছি এই কারণে যে ওকে যখন আমি ফোন দিচ্ছিলাম আননোন নাম্বার থেকে ফোনটা রিসিভ করছে, ও বললো যে আমি এক মিনিট জিকো নামটা যখন সেভ করা, সে যখন কল করছে যে তার কল রিসিভ করছে না, কেটে দিচ্ছে, আর আননোন নাম্বার থেকে কল করার পর তখন সে রিসিভ করেছে, রিসিভ করে বলতেছে, আমি যখন বলছি আমি জিকো বলছি, রুহি তুমি কোথায় আছো, তোমার সাথে একটু দেখা করার দরকার। তো বলতেছে যে আমি তো বাবা মার সাথে একটু বেরোইছি, আজকে দেখা না করি আমি তোমাকে জানাবো না কবে দেখা করব। কিন্তু তখন আমি খুব কষ্ট পেয়েছি যে আমি দেখতেছি আমার সামনে ওই ছেলেটার সাথেই বসে আছে, সে আমাকে এই মিথ্যা কথাটা বললো। তখন আমি একটু মানে ক্লিয়ার হইতে পারলাম যে সন্দেহটা আরো প্রবল আকারে বেড়ে গেছে। তখন মনে হলো যে আসলে ও আমার সাথে ফ্রড করছে, আমি যে এত শ্রম দিলাম, এত কষ্ট করলাম, এখনো তাকে ভালোবাসি, সে যদি অন্যের সাথে চলেও যায় তাও আমি তাকে আজীবন ভালোবাসবো, মানে কিন্তু সেটা আপনাকে বলে যেতে হবে। কিন্তু সেটা আমাকে যদি ও বলতো আমি হ্যাপি হতাম, কিন্তু আমার সাথে ফ্রড করলো। যেই মেয়েটা আমার সাথে মানে খাওয়ার আগে বলতো যে বাবু তুমি খাইছো কিনা, বা আমি এখন খেতে বসছি, সেটা আমার সাথে যেই কাজ করতে পারে, কিন্তু সে আজকে ওই ছেলেটার জন্য আমাকে অ্যাভয়েড করলো, মানে কি পাইলো ওর কাছে বা কেন এটা করলো, আমি এই জিনিসটা নিয়ে মানে খুব এখন এটা নিয়ে কি আপনি ঝগড়াঝাটি শুরু করেছিলেন তার সাথে? আসলে এরকম ঝগড়াঝাটি তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই থাকে কম বেশি, আগে হতো মানে আসলে ওইরকম ভাবে যাবে না, কিন্তু কিছু বিষয় নিয়ে আমি ওকে প্রশ্ন করলেও বিরক্ত হইতো দেখা যাচ্ছে। আগে? হ্যাঁ আগে দেখা যায় যে আমি বললাম যে পরে এই ঘটনাটা জানাজানি হবার পর কি হলো? পরবর্তীতে আমি ওকে অনেকবার কথা বলার চেষ্টা করছি, পায়ে ধরছি, রিকোয়েস্ট করছি, একদিন ওর পা ধরে বসেছিলাম 1 ঘন্টার মতো, কিন্তু মানে কোনো ফিল নাই, মানে ফিলিংস নাই বললেই চলে যে আমি তাকে ভালোবাসতাম বা সে আমাকে ভালোবাসতো, পাই নাই। সে বলতেছে যে এইগুলা পাও ধরে কোনো লাভ হবে না, মানে এই ধরনের অ্যাটিটিউড আমার সাথে করছে। আমি যখন পাওটা ধরে বসে আছি, সে মানে স্তব্ধ হয়ে দাঁড়ায় আছে, মানে সে কী বলবে বুঝতে পারতেছে না, কিন্তু সে তার চোখে পানি দেখতে পাচ্ছে যে পানি পড়ছে, মানে সে ফিল করতেছে। এটাও আমি জানি যে সে অনেক সময় আমাকে ফোন ধরতো না, করতো না, আমাকে সে ভালোবাসে, কল ব্যাক তো করতো, কল ব্যাক পরবর্তীতে করতো। দেখা যাচ্ছে আজকে আমি যখন তাকে ফোন দিছি কেটে দিছে, আজকে সারাদিনের মধ্যে সে করে না, কারণ সে হয়তো আমার কাছে কেন যেন মনে হয়েছে যে একটা দিন ভাবছে সে আমি তাকে কি অ্যান্সারটা দিব বা কি বলবো তাকে, এটা আপনি ভেবে নিচ্ছেন, হয়তো অন্য কোনো দেখা যাচ্ছে পরের দিন আবার আমাকে ব্যাক করছে যে বাবু ফোন দিয়েছিলা বা জিকো তুমি ফোন দিয়েছিলা, আমি তো একটু ব্যস্ত ছিলাম, পড়াশোনার কাজ ছিল এই ছিল, এই জন্য তোমাকে ব্যাক করতে সরি, সে আমাকে সরি বলছে। তখন আমি খুব হ্যাপি অনুভব করতাম যে সে তার ভুলটা স্বীকার করতে পারছে। কিন্তু আসলে এই জিনিসটা যতই হয়ে গেছে তার প্রতি ওই জিনিসটা দেখার পরে আমার ওই সন্দেহটা যাচ্ছে না মনের থেকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে আমাকে ভালোবাসে। এই যে আবার আপনি পিছনে যাচ্ছেন, আমি সামনে এগিয়ে যাচ্ছি। সেটা হলো যে আপনি যখন তাকে রিকোয়েস্ট করলেন যে তুমি কি আমাকে ভালোবাসো, যদি ভালোবাসে তাকে বলো, তাই তো? আপনি পা ধরে বসে থাকলেন, চোখের পানিটা তো সে আপনার জন্যই ফেললো। হ্যাঁ, সে তখন যখন আমি তাকে রিকোয়েস্ট করতে তার জন্যই চোখের পানিটা ফেললেন, তাহলে তো ভালোবাসা আপনাদের মধ্যে আছে। তারপরে বুঝতে পারলাম যে ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার মধ্যেও একটা কিন্তু থেকে যাচ্ছে যে বারবার দেখতেছি ওই ছেলের সাথে যোগাযোগটা তার রেগুলার হচ্ছে। এরপরে ওই ছেলের সাথে জিজ্ঞেস করেননি যে পড়াশোনার কারণেও তো একজন মানুষ আর একজন মানুষের সাথে? আমি ওকে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি, ও বলছে যে সে আমার একটা ভালো একটা বন্ধু, সে আমাকে এটাও বলছে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি এবং তোমাকে আমি ফিল করি, কিন্তু তারপরে আমাকে যদি ফিল সত্যিই করে তাহলে ওই ছেলের সাথে যখন থাকে তখন ফোন ধরে না। এটা আমি খুবই কষ্ট পাই এই বিষয়টা। আমি বন্ধুর সাথে তো সময় কাটাতে আপনারও ভালো লাগে নিশ্চয়ই, আমারও ভালো লাগে, তাহলে সমস্যাটা কোথায়? আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, আমার একমাত্র বন্ধু, ভালোবাসা, প্রেমিকা একমাত্র রুহি, ওকে, যার কারণে আমি ও অন্য কারোর সাথে পছন্দ করতেছি, আমি আমার মতো করে ওকে। হ্যাঁ, সেই আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাই যে রুহির ক্ষেত্রে হবে সেটা তো না। রুহি হয়তো আপনাকে এমন অনেক কথা বলতে পারে না যা সে ওই বন্ধু মানে ডনের সাথে বলছে, এমনটাও তো হতে পারে। আপনি এইভাবে কেন পজিটিভলি ভাবছেন না? আসলে ওর যে অ্যাটিটিউড তার সাথে
তার যে চোখাচোখি কথা বলার ধরন, তার সাথে যেভাবে বসে থাকা, যেভাবে কফি খায়, যেভাবে দুজনে তাকায় থাকে, আমি এত ফলো করছি যে এইগুলো আমার সবসময় আমার মানে ব্রেনটে খুব দিচ্ছে, আঘাত করতেছে বারবার, যে আসলে এই সম্পর্কটা আসলে প্রেমিকের সম্পর্কটা থেকে আরও বেশি মনে হচ্ছে, বন্ধুর সম্পর্ক না, যেটা আমি যেভাবে ফিল করছি ওকে, কিন্তু আসলে আমি যেভাবে ফিল করছি এই ফিলটাই ওর সাথে করে, মানে ওকে করে মনে হচ্ছে। এটা আমাকে খুবই পেইন দিচ্ছে আপু। এখন আপনার এই পেন তো আমি দূর করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি আমার সাথে, আমাদের সাথে, আমাদের দর্শকদেরকে যেই কথাগুলো এতক্ষণ ধরে বললেন একদম ট্রেনের গতিতে, তার মানে মনের মধ্যে অনেক কথা আছে আপনার, আসল কথাটা একটু ছোট করে বলেন তো, আসলে কি চান, কেন এসেছেন অপ্রিয় সত্য স্টুডিওতে? আমি আপনাদের মাধ্যমেই ওর কাছে একটা বার্তা দিতে চাই, বা আপনারা যদি ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে, বা বিশেষ করে আপনি যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ওকে একটু বলেন যে আসলে ওকে অ্যাভয়েড করে, ডনকে অ্যাভয়েড করে যদি আবার আমার কাছে চলে আসে, আমি সাদরে গ্রহণ করতে চাই, কারণ আমি ওকে অনেক ভালোবাসি, এবং আমি তো বিস্তারিত আপনাকে বললাম যে কী পরিমাণ ভালোবাসি, কী পরিমাণ তার মানে পিছিয়ে ঘুরছি, এবং তাকে আমি এখনও ফিল করি সে যদি অন্য কারোর সাথে চলেও যায়, তাও আমি যদি সে ফেরত আসে আমি তাকে নিতে বাধ্য, মানে আমি তাকে চাই। আপনি শুধু একটু ওকে একটু প্লিজ আপনার কাছে হাত জোর করে আপনি ওকে একটু বুঝাই বলেন। খুবই সুইট একটা ব্যাপার, খুবই সুইট একটা ব্যাপার। অনেকে অনেক সমস্যা নিয়ে অপ্রিয় সত্যতে এসেছে, কিন্তু ভালোবাসাকে ফিরে পেতে, ভালোবাসাকে বোঝানোর জন্য আমাকে সাক্ষী গোপাল কেউ কখনো মানেনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হাসছি, আপনি কষ্ট পাবেন না, আমার ভালো লাগা থেকে হাসছি। না আপু, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি ওকে একটু বুঝেন, আমি ওকে খুবই ভালোবাসি, আমার কাছে আমি চেষ্টা করব। তবে একটা বাস্তব সত্যি কথা বলি, আপনাকে মানতে হবে জিকো, সেটা হলো কেউ যদি চলে যেতে চায় নিজে থেকে, তাকে আসলে পায়ে ধরেও নয়, রিকোয়েস্ট করেও নয়, বুঝিয়েও নয়, কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। পুরোটাই ডিপেন্ড করে রুহির উপরে বা সেই মানুষটার উপরে। আমি রুহির সাথে কথা বলবো, ওনার মনের কথা জানবো। আপনি কিন্তু ওই আশা যেটা নিয়ে এসেছেন সেই আশাতেই আঁকড়ে থাকবেন না, আটকে থাকবেন না, আপনি বাস্তবতাটাকে মেনে নেওয়ার চেষ্টা করবেন। এই কথা আমাকে দিতে হবে। আপনাকে কথা দিলাম, তবে আমার ওভার কনফিডেন্স যে আপনি যদি আপু একটু বুঝাই বলেন তাহলে ও হয়তো মানবে, কারণ ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আমি জানি। এই যে বাস্তবতা মানতে চাচ্ছেন, হয়তোবা কোনো একটা কারণে সে আমার কাছ থেকে একটু সাইডে গেছে। তবে আরো একটা বিষয় আমাকে রুহির সাথে কথা বলার আগে আপনার কাছ থেকে জানতে হবে, সেটা হলো যে এই বিষয়গুলো নিয়ে আপনারা দুজন কি খোলাখুলি আলোচনা করেছেন? আপু খোলাখুলি ওইভাবে আলোচনা হয় না, কিন্তু সর্বাত্মকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, মানে বিভিন্ন হিন্স দিয়ে বাই দিয়ে, আমি যে তাকে এত ভালোবাসি বা এত, মানে আপনি সরাসরি কথাটা বলতে পারেননি এবং চেষ্টা করেছিলাম। অনেক সময় কিন্তু মানুষ সব কথা বুঝতে পারে না, এরকমই কি রুহির ক্ষেত্রে হয়েছে? বোধ হয়, কারণ আমি যখন কথাগুলো তাকে বোঝানোর চেষ্টা করছিলাম তখন অলরেডি ডনের সাথে তার একটা ইনভলভমেন্ট শুরু হয়ে গেছে। সেটা আপনি শিওর? সেটা আমি শিওর, কারণ আমি যখনই তার সাথে দেখা হয়েছে। সেটা কি রুহি আপনাকে বলেছে? রুহি বলে নাই, আমি বাধ্য হয়ে তার সাথে মানে কথাগুলো বলার জন্য তাকে নিয়ে আমি বসছিলাম যে এই বেরলাম, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। তখন আমি আমার এই উপস্থাপনগুলো তার সাথে করার চেষ্টা করেছি। যে রুহি নিজে মুখে বলেনি যে ডনের সাথে তার একটা প্রেমময় সম্পর্ক আছে? না, সেটা আমাকে এখনো ক্লিয়ারলি বলে নাই। আমি আপনি নিজে ধারণা করে বসে আছেন। জি, ওকে ফাইন। কিন্তু তার অ্যাটিটিউডে আপু মনে হচ্ছে যে আসলে তার সাথে ইনভলভ আছে সে। সবই আপনি আপনার চোখ দিয়ে দেখছেন। আর একজন আমাদের এখানে থাকে, হ্যাঁ এখানে থাকে, তো বুদ্ধি এবং মানে মেধা এবং বিবেক দুটোকেও কাজে লাগাতে হয় কখনো কখনো চোখের দেখার সাথে। তা অনেক সময় আমরা এটা ভুল করি, কোনো অসুবিধা নেই, কথা বলবো রুহির সাথে, কথা বলবো। আপনি একটু অপেক্ষা করুন, রুহির সাথে একটু কথা বলে নিই, জেনে নিই রুহি কি বলতে চাই। আপু আপনি একটু ডনের সাথে একটু কথা বলেন, ও কেন আমার এটা মানে ই করলো এরকম। ও জানতো যে আমার সাথে মানে সম্পর্ক আছে, কারণ অবশ্যই ও যেহেতু সেকেন্ড লাভার রুহির, অবশ্যই তার জানা উচিত যে ফার্স্ট লাভার আমি ছিলাম, আমি তাকে এত ভালোবাসছি। অবশ্যই রুহি হয়তো তাকে বলছে কথা বলবো। সুপ্রিয় দর্শক, ভালোবাসা এমনই পাগল করে তোলে, অস্থির করে তোলে, মানুষকে করে তোলে বোধ শূন্য অনেকটা সময়। তো রুহির বোধ কি বলে, রুহির
মনের কথা কি সেটাই এখন জানবো। তবে আগেই রুহি নয়, ডনের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, বলেছিলাম ডনের সাথে কথা বলবো। এখন স্টুডিওতে উপস্থিত আছেন ডন। কেমন আছেন ডন আপনি? বেসিক্যালি সবাই তো বলে ভালো থাকে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না যে আমি ভালো আছি। বেসিক্যালি অপ্রিয় সত্য অনুষ্ঠানে যারাই আসেন তারাই বলেন আমি এই মুহূর্তে ভালো নেই। আসলে ভালো নেই এটা বলতে পারছি এই জন্যে, একটা লোক আমার জীবনটাকে খুব বিষিয়ে তুলেছে। আমার জীবনে একটা মেয়ে এসেছে, মেয়েটা আমাকে ভীষণ ভালোবাসে, আমি বিশ্বাস করি আমাকে ভীষণ ভালোবাসে। এখন ওই লোকটা দাবি করছে যে তার সাথে ওর মেয়েটার সম্পর্ক আছে। আমার মনে হয় না যে ওর সাথে কোনো সম্পর্ক আছে। যদি ওর সাথে সম্পর্ক থাকতো তাহলে আমার সাথে কখনোই এই মেয়েটা জড়িয়ে যেত না। জড়িয়ে যেত না? না, কখনোই জড়িয়ে যেত না। আচ্ছা, কোথায় দেখা হলো আপনাদের? আমাদের প্রথম দেখাটা তো হয় ভার্সিটিতে। আচ্ছা, প্রথম দেখাতেই ওকে আমার ভালো লাগে, বাহ, যেটাকে ওয়ান সাইড লাভ বলে, আমি সেটাতে পড়ে গিয়েছিলাম। তো আস্তে আস্তে ওর সাথে আমি সম্পর্ক করার চেষ্টা করি, ওকে নক করি, কথা বলার চেষ্টা করি। ও আমার ব্যাপারে ইন্টারেস্ট দেখায়। মেয়েটার নাম রুহি। তো আস্তে আস্তে আমরা একটা সম্পর্কতে চলে, বন্ধুত্ব থেকে আস্তে আস্তে আমরা একটা প্রেমের সম্পর্কে চলে আসি। আচ্ছা, আপনাদের বন্ধুত্বের সময়টা কতদিন ছিল? বন্ধুত্বের সময়টা যদি ধরা চলে তাহলে সর্বোচ্চ 2 মাস। তারপর আপনাদের প্রেমের? হ্যাঁ, আস্তে আস্তে আমরা প্রেমের দিকে আগাতে থাকি। আচ্ছা, ওকে আমার ভালো লাগতে থাকে, আমি আমার ভালো লাগার কথাটা ওকে জানাই। তো দেখলাম যে ও বলতেছে হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে। তো একটা সময় যে আমরা আসলে দুজনকেই খুব ভালোভাবে চেনা জানা সম্পর্কের থেকে আমরা আসলে একটা রিলেশনশিপে যাই। এই যে রুহির প্রতি আপনি দুর্বল হবেন, একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হবে, তাকে দেখে মুগ্ধ হবে, তাকে নিয়ে ভাববে, সবকিছু স্বাভাবিক। কিন্তু যখন আপনার বন্ধুত্ব থেকে প্রেমের দিকে আপনি এগুচ্ছেন, তখন কি একবারের জন্যও আপনি তার সম্পর্কে খোঁজ নিয়েছিলেন যে তার কোনো অতীত আছে কিনা, যেই অতীতে একজন মানুষ বাস করে, অথবা তার এই মুহূর্তে যে জীবনটা সেই জীবনটা আপনার সাথে ঠিকঠাক মতো ম্যাচ করে কিনা? দেখুন আপু, আপনি আমার চাইতে বয়সে বড়, ব্যাপারটা বলতে আমার লজ্জা লাগছে, তবুও বলছি। রুহির সাথে মেন্টালি এবং ফিজিক্যালি দুভাবে আমি আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে গেছি। তো এখানে ও রুহির কি অতীত আছে, কে ওর জীবনে আছে, এগুলি আমার দেখার দরকার নেই। আপনার জীবনে রুহি ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, আপনার ভালোবাসাটাই সত্য। সত্য। এই যে লোকটার কথা বললেন, জিকো, জিকো কিভাবে আপনাদেরকে সমস্যা করছে? জিকো আমাদের দুজনের মাঝখানে এসে এখন দাঁড়িয়েছে। সে বলছে যে রুহির সাথে তার অনেক ছোটবেলা থেকে সম্পর্ক। তো এখন হচ্ছে সে দাবি করছে যে রুহি একমাত্র তাকেই ভালোবাসে, তুমি ওর জীবনে ইন্টারফেয়ার করছো। ও আমাকে ব্লেম করছে, জিকো আমাকে ব্লেম করছে, তুমি রুহির জীবনে মানে জোর করে তুমি এই জায়গাটা তুমি ইন্টারফেয়ার করে ওর জায়গাটা তুমি ঢুকে গেছো। তো আমার কথা হচ্ছে যে রুহিকে তুমি কতদিন যাবৎ চিনো, বা তুমি রুহিকে কি দিয়েছো? আমি জিকোকে এই প্রশ্নটা করেছিলাম সরাসরি একদিন, যে তুমি ওকে কি দিয়েছো? তোমার ছোটবেলার প্রেম, ঠিক আছে, টিনেজ বলতে তো একটা বিষয় আছে। টিনেজ বয়সে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতেই পারে, সেটা হচ্ছে সারা জীবন ধরে রাখবে এমন কোনো বিষয় তো নেই না। তো পরিণত বয়সে এসে রুহির আমাকে ভালো লেগেছে, আমার রুহিকে ভালো লেগেছে, তুমি কেন এখানে আমাদের দুজনের মাঝখানে এসে এই বাধাটা দিচ্ছ? এই প্রশ্নটা কি আপনি রুহিকে করেছিলেন? রুহিকে আমি বলেছিলাম। তখন রুহি কি উত্তর দিয়েছে? রুহি বলেছে ও আমাদের দুজনকেই চায়। জিকো এবং ডন দুজনকেই চাই। জি। তারপর আপনার মানসিক অবস্থা কি? আপনি কি উত্তর দিয়েছেন? আপনি কি ভেবেছেন? আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়েছি, কিন্তু আমি আসলে রুহিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে তুমি জিকোর কাছ থেকে সরে আসো। ওর কথা হচ্ছে না, জিকো আমার প্রথম ভালোবাসা, জিকোকে আমি ছাড়তে পারবো না, আমি তোমাকেও চাই। তো আমি বললাম যে এটা তো হতে পারে না রুহি, তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমাকে নয়তো জিকোকে। ও বলল যে জিকো আমাকে ভালোবাসাটা শিখিয়েছে, কি করে মানুষকে ভালোবাসতে হয়। তাহলে আমি কে রুহি, আমি কে তাহলে? তো রুহি আমাকে বলল যে তুমি আমার পরিণত বয়সের ভালোবাসা, যদি কোনো সম্পর্কে আমরা ফিজিক্যালি কোনো সম্পর্কে গিয়ে থাকি সেটা তোমার সাথে আমার হয়েছে।
তো এই কারণে হচ্ছে রুহি আমাকেও ছাড়তে পারছে না, জিকোকেও ছাড়তে পারছে না। কিন্তু এটা আমার কাছে একটা মেন্টালি বিশাল একটা পেইন আমার কাছে এটা। ডন, তাহলে তো আপনি আর বলতে পারেন না যে জিকো আপনার জীবনটাকে বিপর্যস্ত করে তুলেছে বা বিধ্বস্ত করে ফেলছে। আপনি তো জিকো এবং আপনি যদি ওইভাবে হিসাব করেন একটা দাড়িপাল্লার সমান মাপে আছেন। দেখুন আপু, আমি তো বললাম টিনেজ বয়সে একটা ষোড়শী মেয়ে ভুল করতেই পারে, এটাকে কেন সারা জীবন ক্যারি করবে? রুহি নিজেই তো ক্যারি করতে চাইছে। এটা রুহিকে বুঝাতে পারছি না। তাহলে আপনি যেহেতু পরে এসেছেন, আপনার বরং এখানে ডিসিশন নেওয়ার একটা ব্যাপার থাকে যে আপনি কি তাহলে সরে যাবেন? না, আমি কখনোই আমার জায়গাটা রুহির জীবন থেকে ছাড়বো না। এত ভালোবাসেন রুহিকে? অনেক ভালোবাসি। এখন আমি যদি আরেকটা বিষয় বলি যে আজকে রুহি আপনাকে ভালোবাসছে, তার আগে ভালোবাসছিল জিকোকে, ভবিষ্যতে আপনার সাথে বিয়ে হবার পর ভবিষ্যতে ওর যদি আরেকজন মানুষকে ভালো লাগে, ওর সাথে যদি আরো 10টা ছেলে সম্পর্ক থাকে, তবু আমি রুহিকে ছাড়তে পারবো না। তাহলে তো আপনি এবং রুহি খোলাখুলি অনেক কথা বলেছেন। হ্যাঁ, আমি তো বললাম আমাদের ফিজিক্যালি মেন্টালি এমন কোনো বিষয় নেই যেটা আমাদের মধ্যে হয়নি। আমি রুহিকে খুব ভালোভাবে চিনি, রুহি আমাকে খুব ভালোভাবে চেনে। ইউনিভার্সিটিতে তো শুধু রুহি নয়, ব্যাচমেট বলি, জুনিয়র বলি, এমনকি অনেক সময় ছেলেরা সিনিয়রদেরও প্রেমে পড়ে যায়। তো রুহির মতো আর কাউকে পাননি, কেন পাননি? রুহির কয়েকটা পয়েন্ট যদি আমি বলতে বলি যে সেটা আপনাকে এত ভালোবাসায় আবিষ্ট করে রেখেছে, এত ভালো লাগে রুহিকে, আমাকে বলতে পারবেন কারণগুলো কি কি? ক্লাসে তো অনেকেই থাকে। সেটাই বললাম। আপনার ভার্সিটি লাইফে সবার কি ভালো লাগছে আপনার? আমার? হ্যাঁ। না, ভালো লাগে নাই, কিন্তু তাই বলে এটাও ঠিক এই যে আপনি যেমন রুহিতে আটকে আছেন, আমি সেজন্যই জানতে চাচ্ছি যে একটা মানুষের এত মুগ্ধ করার মানে ক্যাপাবিলিটি বলি বা এত তার প্রতি এত আকর্ষিত হওয়ার নিশ্চয়ই অনেক ভালো ভালো গুণ আছে, সেগুলো জানতে চাচ্ছি। রুহি অনেক কেয়ার করে আমাকে, এই বিষয়টা আমার খুব ভালো লাগে। জিকো অনেক কেয়ার করে রুহিকে। আপনি কন্টিনিউ করেন, আমিও কন্টিনিউ করছি। রুহির আরেকটা বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ও খুব সিনসিয়ার আমার প্রতি। ভীষণ রকম সিনসিয়ার মনে হয়েছে আমাকে, আমার কাছে জিকো রুহির প্রতি। না, আমার কাছে এটা কখনোই মনে হয়নি। আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, রুহির ফ্যামিলি আমার ফ্যামিলি সম্পর্কে সব কিছু জানে। জিকোর ফ্যামিলি রুহির সম্পর্কে সব কিছু জানে। আমার একটা ঘটনার কথা খুব মনে পড়ছে। আমার একদিন ভীষণ জ্বর, এই জ্বর নিয়ে আমি ভার্সিটিতে আসছি। রুহি ওই দিন আমাকে মানে কি বলবো, মানে অনেকটা জোর করেই কোলে করেই পারলে আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। এই বিষয়টা আমার খুব ভীষণ নাড়া দিয়েছে ওই দিন। তখনও কিন্তু আমাদের সম্পর্কটা এতটা গাঢ় হয়নি, জাস্ট বন্ধুত্ব। কিন্তু রুহি আমাকে ওই দিনের ওই ঘটনার পরে মানে আমার মনে হয়েছে আমি এই মেয়েটাকে ছাড়া বাঁচতে পারবো না। জিকো মুখে এক লোকমা ভাত খেতে গেলেও রুহি খেলো কিনা সেই খবরটা নিয়ে তারপর সে খাবার খায়। তার মানে এত জটিল একটা পরিস্থিতি, এত জটিল একটা পরিস্থিতি যে আপনি আপনার জায়গায় রাইট, জিকোর জায়গায় রাইট। জিকো আপনার সম্পর্কে তেমন কিছু বলেনি, কিন্তু যেটা বলেছে সেটা আপনিও বলছেন যে ওর উচিত আমার আর রুহির জীবন থেকে সরে যাওয়া। আপনি বলছেন ওই মানুষটার উচিত আপনাদের জীবন থেকে সরে যাওয়া। কিন্তু যাকে আপনারা দুইজনই আঁকড়ে ধরে থাকতে চাইছেন সেই রুহি, আমার মনে হয় ওর সাথে এখন একটু কথা বলা দরকার। ও আসলে কেন একদম স্ট্রেইট আপনাকে বলছে যে তার জীবনে দুজনকে দরকার। আমারও তাই মনে হয়, ব্যাপারটা আসলে ক্লিয়ার হওয়া দরকার। রুহি কি চায়, রুহির ডিসিশনটা এখানে সবচেয়ে বড়। আপনার কি মনে হয় রুহি কি চাইবে? অবশ্যই আমাকে চাইবে। ভেরি গুড, যদি তাই হয় তাহলে অনেক মানে বড় একটা ভারমুক্ত হবে জিকো, এবং অবশ্যই আপনারাও। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অনুভূতির প্রকাশ করার জন্য। আমি এখন একটু রুহির সাথে কথা বলবো। ওকে, আমার কোনো প্রবলেম নেই। সুপ্রিয় দর্শক, অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে আমি এখন বসে আছি এবং তিনজন মানুষের জীবন এখন একটা জটিল পরিস্থিতির মধ্যে একদম আবদ্ধ হয়ে আছে, এবং সেই তিনজন মানুষের মধ্যে একজন মানুষ হলেন রুহি, যার দ্বারা আবর্তিত
এই জটিল পরিস্থিতি। সরি রুহি এভাবে বলার জন্যে, কিন্তু বিষয়টা জটিল। আর তারপরও আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কেমন আছেন? আপু আমি সবসময় ভালোই থাকি, কিন্তু আজকে একটু মনে হয় ক্রাইসিসেই আছি। তবে আমি মনে করি ক্রাইসিসটা খুব দ্রুতই কেটে যাবে। আপনি কাটালেই কেটে যাবে, আপনি কথা বললেই সব কিছু সুন্দর হয়ে যাবে। আপনি কথা বলেছেন ডনের সাথে সরাসরি, আপনি কথা বলেছেন জিকোর সাথেও, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে জিকোর সাথে আপনি অনেক কিছু বলতে পারেননি। যা বলতে পারেননি আজ আপনি সেই কথাগুলো বলবেন, এটা অনুরোধ করব। তার আগে আমি আপনাকে আশ্বস্ত করছি, প্রাণ খুলে কথা বলুন আমার সাথে, কোনো দ্বিধা রাখবেন না, বলুন। আমার ক্ষেত্রে আসলে কিভাবে আমি বলি বলুন, জিকো আর ডন দুজনকে আসলে আমি খুব ভালোবাসি। দুজনকে আসলে আলাদা করব কিভাবে? আপনি বলেন জিকোর কথা। জিকোকে আমি চিনি ছোট থেকে ওকে আমি ভালোবাসি। হয়তো ওই সময়টা ওভাবে বুঝতাম না, কিন্তু জিকো আমাকে অনেক ক্ষেত্রেই অনেক সাহায্য করেছে। আমি যখন নাচ শিখতাম বা আমি যখন আমার অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিলাম, ও কিন্তু আমাকে সাপোর্ট করেছে সবসময়। তাই আমার যখন খুব ক্রাইসিস মোমেন্টগুলো ছিল, জিকো আমাকে সবসময় ভালোবেসেছে। ওর সাথে আমার শুধু ভালোবাসাই না, একটা কৃতজ্ঞতার জায়গাও আছে। তো সেখান থেকেও যদি আমি বলি, তাহলে জিকো আমার জীবনে আসলে খুব গুরুত্বপূর্ণ। ওকে আসলে আমি কিভাবে আলাদা করব আমার সত্তা থেকে? আপনি যে বলছেন না, আমি নিজেই ফিল করতে পারছি যে জিকো যেভাবে ছায়ার মতো আপনার সাথে ছিল, একটা মেয়ে জানে যে আমার সাথে এমন একটা ছায়া আছে যে সে যে কোনো বাজে মোমেন্ট থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসবে, জাস্ট লাইক এ রাজপুত্র। সুতরাং তার প্রতি ভালোবাসাটাই স্বাভাবিক। তারপর আস্তে আস্তে আপনারা বড় হলেন, সম্পর্কটা অন্যদিকে মোড় নিল। তারপর তো আমি ভার্সিটিতে পড়লাম। ভার্সিটিতে ওঠার পরে আমার প্রথম বর্ষে বন্ধু হলো ডন। তখন নতুন জায়গা, নতুন পরিমণ্ডল। আমি একটা খুব ছোট্ট শহরে থাকতাম, সেই শহর থেকে আমি এই জায়গাটাতে আসা, নতুনভাবে খাপ খাওয়ানো। তো তখন আমার কাছে অনেক জায়গা থেকে মনে হতো যে আমি হয়তো পিছিয়ে আছি অনেক জায়গাতেই। তখন ডন এলো আমার জীবনে। আর ডন কিন্তু আসলে প্রেমের প্রস্তাব নিয়ে যে এসেছে তা না, ডন এসেছিল আমার জীবনে বন্ধু হিসাবে আমার জীবনে আসলো। খুব কেয়ারিং, খুব যত্নশীল। আমি যখন খুব ছোট ছোট বিষয়ে নার্ভাস হয়ে যেতাম, কারণ আমি নতুন জায়গায় এসেছি। আর জিকোকেও আমি এখানে ওভাবে পেতাম না, কারণ আমি যেভাবে জিকোকে আগে পেতাম আমার পাড়ায়, আমার মহল্লায়, আমি যেখানে নাচ শিখতে যাই সেখানে, ওখানে ওই বন্ধুত্বটা আমি আসলে এখানে এসে পাইনি। এই জায়গাটা এত বড়, এত বিশাল, আর এখানে সারভাইভ একা একা করাটা খুব কঠিন ছিল আমার জন্য। আর সেখানে আসলে আমার বন্ধু ছিল ডন। আর ডন যদি আসলে না থাকতো, ও এমনভাবে আমাকে জড়িয়ে রেখেছিল আসলে আষ্টে পিষ্টে, মানে আমি কোনোদিন আসলে ফিল করিনি যে আমি একা। তো সেই জায়গা থেকে আসলে আমার একটা বড় সাপোর্ট, আর ওই কারণেই হয়তো ওর প্রতি আমার একটা আলাদা আস্থা, আলাদা ভালোবাসার জায়গা। এক কথায় যদি বলতে বলি যে ডনের সাথে তাহলে আপনার সম্পর্ক কি? ডনের সাথে আমার সম্পর্ক হচ্ছে আমার বয়ফ্রেন্ড, কিন্তু তার থেকে বড় সম্পর্ক হচ্ছে আমার আত্মার আত্মীয়, আমার বন্ধু। আমার মাঝে মাঝে মনে হয় ও আমার আগের জন্মে বলে যদি কিছু থাকে, ওই সময় ও আমার কোনো একটা সম্পর্ক ছিল, সেই বন্ধুটা হচ্ছে ও। আর জিকো হচ্ছে একটা বড় ছায়া যে সব কিছু থেকে আগলে রাখে। মানে আমি যখনই কোনো বিপদে পড়েছি, জিকো আমাকে সবসময় আগলে রেখেছে, আমাকে বাঁচিয়েছে। ও আমার একটা বট গাছের নিচে, আমি একটা ছোট্ট ছানার মতো, সেরকম। আপনি কথা বলছেন আর আপনার মাসল, আপনার ঠোঁট থর করে একটা অদ্ভুত একটা কাঁপুনি দিচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে এই দুজন মানুষের প্রতি আপনার আবেগ, ভালোবাসা কতখানি। এখন ভালোবাসার তো আসলে পরিমাপ করা যায় না। আর আমি এটাও বুঝি না যে ভালোবাসা শুধু আমার একজনকে কেন বাসতে হবে। আপনি যদি একটু পিছের দিকে তাকান, আগেকার সময়ে কিন্তু মেয়েরা নিজেরাই তাদের পার্টনার চুজ করতে পারতো, একাধিক পার্টনার রাখতে পারতো। তো এখন কেন এই সমস্যা যে আমার একজন পার্টনারই রাখতে হবে, একজনকেই ভালোবাসতে হবে? সমাজ, আইন, এবং আগেকার দিনে কিন্তু আমরা নাই। আমরা একটা সভ্য সমাজে বসবাস করি, যেই সমাজে আমাদেরকে মানতেই হবে
এবং বিশ্বাস করতে হবে যে মানুষটা আমার সাথে থাকবেন তিনি একজন মানুষই থাকবেন। সমাজ আইন খুব অদ্ভুত না? কারণ সমাজের আইনের হিসাব করে আমি আমার মনকে বেঁধে রাখবো। আমার মনকে এতটুকুই, এত জায়গাতেই। আপনি যেমন মনকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন বা ভালোবাসায়, চিকো আপনার কাছে যেমন, ডনও, আমি যদি ভুল না করি দুজনই কি সমান না? অবশ্যই দুজন সমান। কিন্তু ওরা তো আপনাকে মেনে নিতে পারছে না। জিকো যেমন মানতে পারছে না ডনকে, ডন তেমন মানতে পারছে না জিকোকে। এইখানে আপনি কি করবেন? জটিলতাটা তো এইখানে। এটাকে আপনি কিভাবে সলিউশন করবেন? আমার তো মনে হয় ওরা যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসে, সেখানে ওদের অনেক স্যাক্রিফাইসের জায়গা আছে। আমার মনে হয় ওরা ওদের স্যাক্রিফাইসের জায়গাটা বুঝছে না। আমি যেমন আমার ভালোবাসা কখনো আলাদা করে দেখিনি, আমার কাছে জিকো যেমন, ডন যেমন, দুজনে একই। আমি তো চাইলে একজনকে সরিয়ে রাখতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্যায় করা হয় ওদের কাছে। ওরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, আমি কিভাবে ওদেরকে আলাদা করি? আমি একজনকে নেবো আরেকজনকে নেবো না, এই কেমন নিয়ম? সে কারণে আমার মনে হয় ওদেরকেও একটু ভাবতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। আসলে ভালোবাসাটা তো আর হঠাৎ করে পেয়ে যাওয়া না, একটু স্যাক্রিফাইসের জায়গাটাও তো থাকতে হবে। ভালোবাসা যে শুধু খালি আমি একজনকেই দেব এমন তো নয়। আমার এক আত্মীয় আছে যার 2 বউ। এখন 2 বউ বলে তো তাদেরকে আলাদা করা হয়নি, তাদের দুটো আলাদা করে ঘর করা হয়েছে। আমার সেই ভাই প্রত্যেক দিন তাদের জন্য একই রকম বাজার নিয়ে আসে, তাদের গয়না, শাড়ি, এমনকি ঘরে কি রান্না হবে সেটাও একই রকম হয়। তাদের ভালোবাসার ক্ষেত্রেও একই। তাহলে আমার ক্ষেত্রে আলাদা কেন? আমি কেন জিকো আর ডনকে একই সাথে ভালোবাসতে পারবো না? তারা কেন আমাকে নিয়ে একা সুখী থাকতে পারবে না? তারা কেন আলাদা আলাদা করে আমাকে চায়? আমাকেই কেন খালি শুধু জিকো আর ডনের ক্ষেত্রে একা থাকতে হবে? সেটা কেন? কারণ আমার ভাইটা পুরুষ ছিল বলে সে 2টো বিয়ে করতে পেরেছে, দুজনকে নিয়ে থাকতে পারছে। আমি মেয়ে, আমার এখন পুরুষতান্ত্রিক সমাজে কি আমি পারবো না 2টো স্বামী নিয়ে থাকতে? এটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? আপনার ভাই যে 2জন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, সেই 2জন নারী একজন অপরের প্রতি হয়তো রেসপেক্ট রেখে তাদের জীবনটা চালিয়ে নিচ্ছেন। কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি যে 2জন পুরুষের সাথে জীবন যাপনের কথা ভাবছেন, ভালোবাসছেন, ভালোবেসে তাদের জন্য আপনার আবেগকে মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সে 2জন মানুষ কিন্তু এইভাবে বসবাস করতে চায় না। তারা 2জন একাই আপনার সাথে থাকতে চায়। এবং আপনি কিছু মনে করবেন না রুহি, এটাই হওয়া উচিত। না হলে সমাজের কাছে আপনাকে অনেক বেশি ছোট হতে হবে। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, জিকোর সব থেকে ভালো লাগে, আপনি মুগ্ধ এমন 5টা গুণের কথা বলেন। জিকোর 5টা বড় গুণ যদি আমি বলি, জিকো খুব ভালো মানুষ। ওর মতো ভালো মানুষ আমি মনে হয় আমার জীবনে আরেকটি দেখিনি। আর ও খুব বিশ্বাসীও, এটা আমি ওর দ্বিতীয় এবং অনেক বড় একটা গুণ বলবো। ও আমাকে যেভাবে বিশ্বাস করে, শুধু আমাকেই না সবাইকে খুব বিশ্বাস করে। জিকো, এরপরে যদি আমি ওর আরেকটা গুণের কথা বলি, জিকো আমাকে প্রচণ্ড ভালোবাসে। আসলে ওর ভালোবাসাটা নিয়ে ও কখনো কোনো দিন লুকায়নি, কখনো না। ওর পরিবার জানে আমি ওর গার্লফ্রেন্ড, আর সমাজে তো আমরা সবাই জানি। জিকোর আরেকটা বড় গুণ হচ্ছে ও কোনো কিছু লুকায় না, আর অনেক বড় একটা মন ওর, সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়। আর আমি যদি বলি, জিকোকে ছাড়া আমি ভয় পাই একা একা থাকতে। সেটা আমার একটা বড় গুণ বলবো এই কারণে যে তার উপর আমি অনেক আস্থা রাখি। তাকে ছাড়া আমার মনে হয় যে এটা গুণের থেকে বড় কথা দুর্বলতা। জিকোর প্রতি আপনার দুর্বলতার মূল কারণ হলো যে আপনি জিকো ছাড়া নিজেকে ভাবতে পারেন না। সেটা আমি আসলে কিভাবে বলবো, এই আশ্রয়টা যে আসলে কি, এই আশ্রয়টাকে আমি বলতে পারি এটা মানসিক আশ্রয়। ও থাকলে আমার আশেপাশে আমি মনে হয় যে আমি অনেক বড় বড় কাজ করে ফেলতে পারবো। আমার মনে হয় পার্টনার শব্দটা আসলে এরকমই হওয়া উচিত, একজন আরেকজনের পরিপূরক। সে আমাকে অনেক সাহায্য করে। এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ডনের 5টা গুণের কথা বলেন যেটা মানে আপনাকে মুগ্ধ করে, ওর প্রতি আপনার এই যে ভালোবাসা সেটা বারবার আপনাকে টানে। ডন হচ্ছে আমার দেখা সবচাইতে স্মার্ট মানুষ। আমি ওর মতো আরেকজন স্মার্ট মানুষ দেখিনি। আর এই স্মার্টনেসের পাশাপাশি ওর দ্বিতীয় যে গুণটা, ও খুব ভালো বন্ধু। আপনার কখনো বলতেই হবে না যে আমি কোনো সমস্যায় আছি, আমি কোনো ঝামেলায় আছি, ও নিজ থেকেই বুঝে যাবে ও এরকম বন্ধু। তারপরে যদি আমি বলি, ডনের আরেকটা বড় গুণ হচ্ছে
আমাকে শুধু আমি হিসাবে দেখে না, আমি কখনো ওর বন্ধু, কখনো ওর প্রেমিকা, কখনো হয়তো মা, কখনো ওর ঘরের বোন। আবার যদি আমি বলি ডনের আরেকটা ভালো গুণ হচ্ছে ও আমার উপর ডিপেন্ডেন্ট, যেটা আমি আসলে কখনো চিন্তা করিনি যে কেউ আমার উপরও ডিপেন্ডেন্ট হতে পারে। ও কোনো কিছুর জন্য আসলে আমার কাছে অনেকবার জিজ্ঞেস করে, খুব ছোট কিছু হলেও। সবার শেষে আমি বলবো ডন আমাকে আসলে অনেক বিশ্বাস করে। মানে কিভাবে বলবো, ও আমার এত কিছু জানে যে আমার আরেকজনকে আমি ভালোবাসতাম, আমার এত কিছু জানার পরেও সে আমাকে ভালোবাসে। আমি মনে করি এটা অনেক বড় একটা গুণ। খুব ভালো লাগলো, খুব সরল মানে স্বীকারোক্তি। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন রুহি, আমি, আপনি, ডন, জিকো, আমরা প্রত্যেকেই মানুষ। একজন মানুষের মধ্যে কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর এই যে পাওয়া না পাওয়া, এই যে না পাওয়া বাট সেটাকে চাওয়া, আপনি ঠিক দুই ভাগে ডিভাইড করে ফেলেছেন। আপনি দুজনের মধ্যে একজন মানুষ যেগুলো চাই সেগুলো পেয়েছেন বিধায় দুজনকেই আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। তবে আমার কষ্ট পাবেন না, আমার কাছে মনে হয়েছে আপনি ডনের সাথে যতটা প্রাণ খুলে কথা বলেছেন, জিকোর সম্পর্কে বলেছেন, আপনার জিকোর প্রতি অনুভূতির কথা বলেছেন, জিকোর কাছে এতটা প্রাণ খুলে আপনি কথা বলেননি। অনেক কিছু লুকিয়েছেন। জিকো বারবার জানতে চেয়েছে, আমাকে তাই বলেছে। আমি কি ভুল বললাম নাকি ও ভুল বলেছে? কথাটা আংশিক সত্যি, কারণ জিকো এত বেশি ইমোশনাল। ওকে যদি আমি খুলে বলতাম এই বিষয়ে, ও হয়তো কিভাবে নিত। আর ও এত বেশি আমার উপরে ডিপেন্ডেন্ট, ও হয়তো বিষয়গুলো কোভাবে নিতে পারতো না। আর এখন আমি ওর থেকে দূরে থাকি, দূরত্ব একটা বিষয়, ওকে আমি আসলে হ্যান্ডেল করতে পারতাম না দেখেই ওভাবে ওর সাথে এতটা খুলে কথা বলা হয়নি। ভয় পাচ্ছিলেন যদি কোনো অ্যাক্সিডেন্টাল চিন্তা করে ফেলে জিকো? সেই ভয়টা তো আমার আছে। ও যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, নিজের কোনো একটা ক্ষতি করে, তখন কি হবে? ভালোবাসা। ফাইনালি যেটা হয়েছে রুহি, সব থেকে বড় সত্য এবং অপ্রিয় সত্য যেটা, আপনি জিনিসটাকে অনেক বেশি গোলা করে ফেলেছেন। ভালোবাসাটা না একদম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার আর নাই। ভালোবাসাটা এখন কেমন যেন ভূমিকম্প তৈরি করছে, একটা নিম্নচাপ তৈরি করছে, যেই নিম্নচাপ থেকে ঝড় হতে পারে, ঝড়ে সব কিছু তছনছ হতে পারে। আমি এই ঝড়টা আসলে চাই না, আমি চাই ওরা দুজনেই ভালো থাকুক। এক্স্যাক্টলি, এখন আপনাকে একটা ডিসিশনে আসতে হবে, আপনাকে প্রাণ খুলে কথা বলতে হবে, দুজনকে বোঝাতে হবে, প্রয়োজনে যে কোনো একজনকে হয়তো আপনার জীবনে বেছে নিতে হবে। আমাদের মন অনেক কিছু করতে চায়, কিন্তু বাস্তবতা বলে, বাস্তবতা শিক্ষা দেয় ভিন্ন। বাস্তববাদী হন, বাস্তবতাকে মেনে নেন এবং কথা বলেন। আমি এখন ডাক দিব জিকো এবং ডনকে, প্লিজ। কি পরিস্থিতি তৈরি হবে আমি জানি না। জিকো প্লিজ আসবেন, এটা আপনার সিট। ডন, রুহি প্লিজ আসবেন আপনারা, প্লিজ বসেন। আপু এটা কি হলো? রুহি কেন ওর পাশে বসবে? তো কোথায় বসবে? না, আমাদের নিয়ম অনুযায়ী যিনি আসলে আমাদের এখানে তার মনের কথা বলতে আসেন, তার জন্য আমরা এই সিটটা বরাদ্দ রেখেছি। আপনি প্লিজ একটু বসুন, আর যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা এই সিটটা মানে এই সিটটাতে বসুন। এটা মানতে পারলাম না মানে কি সমস্যা? কি আপনি ওর হাত ধরছেন কেন? হাত ধরবো কি ধরবে? কি সমস্যা আপনার? এটা কি আশ্চর্য, বুঝলাম না। আপনি বসে কথা বলেন, আপনি বসে কেন আছেন এই লোককে এখানে? প্লিজ আস্তে আস্তে। উনি ঠিক করছো না তুমি। জিকো আপনি একটু বসুন। রুহিকেই বসে আসতে বলেন। না, রুহি এখানে বসবে। ও এখানে আসবে না, এখানে বসবে। এখানে কি করলো আপনারা? একটু থামেন। আল্লাহ দোয়াই লাগে, একটু থামেন। রুহি আসেন, আপনি বসেন। এই হাসান, আস্তে। আপনি চিৎকার করবেন না কেন জিকো? কেন উত্তেজিত? বসেন আপনি, বসেন। এটা কি হলো আপু? বসেন না ভাই, বসেন। রুহি যা বলার আমাকে বলেছে, আপনারা যা বলার আপনারা বলেছেন। আপনাদের তিনজনের অনুভূতি, আবেগ আমি সম্মান জানাই। তারপরও এখন আমার কাছে মনে হচ্ছে রুহি আপনি শুরু করেন। দেখো, তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। এমন নয় যে আমি তোমাদের কারোর সাথে প্রতারণা করছি বা কারো অনুভূতি আমি বুঝি না।
আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তোমরা তো আর আমাকে, আমি তো একটা মানুষ, তোমরা তো আমাকে ভাগ করে নিতে পারবে না। তোমরা আমার কথাটা মেনে নাও। রুহি, তুমি কার জন্য সাফাই গাইছো? এই লোকটার জন্য। ওকে দেখতে পাচ্ছ তুমি? দেখতে পাচ্ছ এই লোকটাকে তুমি? ও যায় তোমার সাথে, যায়, এ যায় তোমার সাথে। যায় না মানে এটাকে আপনি সিদ্ধান্ত দিবেন যায় কি যায় না? আমি আপনার সাথে কোনো কথা বলছি? আপনি কেন এই কথা বলছেন? কোনো কথা বলছি আমি? আপনি কেন এই কথা বলছেন? দেখেন আপনি কিন্তু বেয়াদবি করছেন আমার সাথে। অসভ্য লোকের মতো কথা বলবেন না। অশোক, আপনি ডন প্লিজ, ডন ডন আপনি প্লিজ এই না না না, আমার একটা কথা আছে ডন, সেটা জিকো না, সেটা এক্স ওয়াই জেড এ বি সি ডি হতে পারে। কোনো মানুষকে নিচু করে দেখা ঠিক না। যার যার জায়গা থেকে প্রতিটি মানুষ ও এটা ডিজার্ভ করে আপু। না ডিজার্ভ করে, এটা ডিজার্ভ করে। না আপু ডিজার্ভ সে করে কিন্তু না। অনেক বেশি বলছে। আপনি আর আপনিও তাকে- আমি এর আগেও একদিন আমি আমি আমার ভার্সিটিতে এর আগে একদম খুব ভালোভাবে বুঝিয়েছি, ও বুঝতে পারেনি আমার বিষয়গুলো। আপনি আমাকে কি বোঝানোর কে? আমি রুহিকে ভালোবাসি, আমি রুহির কি সাথে করি? আমার সম্পর্ক। আমি কি করি? আপনি কি সেটা আপনি জানেন? আপনি কেন ওর পিছে ঘুরেন? শুনেন, টিনেজ বয়সের কোনো প্রেমকে আমি প্রেম বলি না। আমি না শুধুমাত্র, কেউই মনে করে না। Yes, বলেন আর বয়সকালে বলেন আর বাচ্চাকালে বলেন, প্রেম প্রেমে একবারই আসে। তোমরা একটু থামো। আমি ওকে ছোটকাল থেকে ভালোবাসি, এখনই রুহি, ভালোবাসি। তুমি তোমার ওর আগেও ব্যাপারটা ভালোবাসবো। স্পষ্ট করে ওকে বলে দাও, স্পষ্ট করে বলে দাও যে তুমি আমাকে বিয়ে করতে চাও এবং আমার সাথে থাকতে চাও। রুহি, তুমি এখনই স্পষ্ট করে বলতে হবে কাকে চাও, আমাকে না ওনাকে। কিন্তু আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত চাই, এই যে সবসময় রেডি। তুমি যদি এই প্রোগ্রাম শেষ করে এখনই যে বিয়ে করতে চাও, আমি এখনই বিয়ে করতে রাজি তোমাকে। আমি তোমাকে বিয়ে করবো, সেটা জোর করে হোক আর যেভাবে হোক। আমি আমার ফ্যামিলির কাছে তোমাকে নিয়ে গিয়েছি, তুমি আমার ফ্যামিলি সম্পর্কে জানো, আমার টোটাল ব্যাপারটা তুমি জানো। তুমি যদি এখন আমাকে বলো যে ডন তুমি আমাকে বিয়ে করবে, আমি এখন এক মুহূর্তে, এই মুহূর্তে তোমার জন্য আমি রাজি আছি। টাকা বিয়ে করার থাকলে জন্য। মন পাওয়া যায় না। এ কে এটা? কে? কি কি অসভ্য না? কি কি বলে তাকে বিয়ে করবো? কি দিয়েছো লোকে? কি দিয়েছো লোকে? আমি কি দিয়েছি এটা ও একমাত্র জানে। এটাকে আপনাকে আমার দেখাই দিতে হবে। আপনার সাথে ওর আশ্চর্য ব্যাপার। সম্পর্ক ধরে নিলাম 10 বছর। অসভ্য লোকের মতো ব্যবহার করছেন আপনি। রুহি, তোমার হাতের মোবাইল থেকে শুরু করে এমন কোন জিনিসে যেটা আমি না দিয়েছি তোমাকে, এই লোকটা তোমাকে কি দিয়েছে? কি দিয়েছে তোমাকে? একটা দামি রেস্টুরেন্টে কোনদিন তোমাকে নিয়ে বসতে পেরেছে? বলো বসতে পেরেছে কিনা? তার জন্য আমি অনেক কিছু করেছি, এই লোকের করবো, সেই এবং যোগ্যতা আমি আছে? সবার চেষ্টা করছি। রুহি, আমি তোমাকে দামি মোবাইল দিতে পারি না, কিন্তু রেশন দিতে পারি। কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে নিয়ে যাবো, কিন্তু যেদিন থেকে দেখছি যাবো। এই বাজে লোকের যাবো। সাথে তুমি রিকশায় কে বসে বাজে আছো, লোক? কথা বলতেছো কে বাজে লোক? বারান্দায়, কি সেদিন বলছো থেকে এসব? আমি খুবই বিরক্ত হয়েছি এবং তুমি আমার সাথে যোগাযোগ করো নাই। আস্তে, আমি খুবই আস্তে, কষ্ট হয়েছি। আস্তে। রুহি, আমি জানি না এই লোকটা তোমাকে কি কি দিছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সময়, সেটা আমি তোমার পিছে দিয়েছি। সময়। এবং তোমার পিছে আমি কতদিন ঘুরেছি, কতদিন কি করেছি এবং কি কি দিয়েছি, কি দিতে চাইছি, একমাত্র তুমিই জানো। তুমি আমাকে সত্যিকারে ভালোবাসছো এবং আমি তোমাকে ওই ভালোবাসাটাই দিয়েছি। আমি এখনো তোমাকে ভালোবাসি। এই লোকটার দিকে তুমি আর এই ভুলটা করো না, এই লোকটার দিকে আর যেও না। আমি তোমার জন্য পারফেক্ট, আমি তোমাকে সুখী রাখবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। রুহি, তোমার মনে আছে একদিন আমি ভীষণ জ্বর নিয়ে ভার্সিটিতে এসেছিলাম? তোমার মনে আছে? তুমি ওই দিন আমাকে মানে অলরেডি কোলে করে তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে, তোমার মনে পড়েছে? সেদিন কিন্তু আমার কোনো বন্ধু আমাকে ধরতে আসেনি বা আমাকে দেখতে আসেনি, তুমি এসেছিলে। আমি সেদিনই ডিসিশন নিয়েছি, আমার জীবনে যদি কোনো লাইফ পার্টনার হয়ে থাকে, আমার যদি কোনো স্ত্রী হয়ে থাকে, সেটা তুমি। যদি তোমার জীবনে আরো 10 জন লোক আসে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি আমার স্ত্রী হয়েই থাকবে। তুমি একমাত্র আমার জন্যই এসেছো এই পৃথিবীতে, এতটুকু আমি তোমাকে বলতে চাই, এর বেশি কিছু নয়। রুহি, তুমি তো তোমাকে জানো আমি তোমাকে কতটা ভালোবাসছি, কতটা সময় দিয়েছি। এবং তুমি একটা জিনিস দেখো, আর তুমি একবেলা না খেলে আমি খাইতে পারতাম না, তুমি আমার একটু খোঁজ না নিলে আমি ভালো থাকতে পারতাম না। সবসময় আমি তোমার টেনশনে থাকতাম, তোমার কেয়ারিং এর জন্য থাকতাম, তোমার যত্ন করতাম। এবং আমার যখন অসুস্থ হলাম, আমার শরীর এত ফুলে গেল, আমি কিন্তু আমার বাবা মার কাছে যাই নাই। আমি সবার আগে কিন্তু শুধু একটা জিনিস মনে হয়েছে যে আজকে রুহি একটু অসুস্থ মনে হয়, ও আজকে ও ফোন ধরলো না, তারপরে কেউ অসুস্থ কিনা। আমি দৌড়ে চলে গেছি, এই অবস্থা, আমি হাঁটতে পারি নাই। এই ব্যথা শরীর নিয়ে আমি তোমার বাসার সামনে যে দাঁড়াইছিলাম, প্রায় 3টা ঘন্টা আমি দাঁড়াইছিলাম যে একবার তোমাকে দেখার জন্য এবং তোমার একটু খোঁজ পাওয়ার জন্য। আমি তোমাদের কি কই নাই রোহিত, তুমি তো দেখছোই এই সেই ক্লাস 8 থেকে ভার্সিটি পর্যন্ত আমি কি করি নাই রোহিত। এরপরও তুমি বলো আমি তোকে ভালোবাসি নাই। প্লিজ তুমি আমাকে ফিরে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার ফ্যামিলির সবাই তোমাকে দেখেছে, পছন্দ করছে এবং তারা তোমাকে চাই। এবং আমি জানি তুমি যদি অন্য জায়গায় তোমার বিয়ে হয়ে যায়, তুমি যদি তারপর চলে আসতে চাও, আমি তোমাকে গ্রহণ করবো, কারণ আমি তোমাকে ওই পরিমাণ ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি আমার কথাটা একটু চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুহিকে একটু চিন্তা করতে দেন। রুহি, আপনি বলেন তো আপনার কথা। আমার তো কথা বলার আর কিছু নেই।
ওরা দুজনেই আমাকে নিয়ে যে যার মতো ভাগ বসাচ্ছে। ও বলছে ও আমার জন্য এই করেছে, ও বলছে ও আমার জন্য এই করেছে। আমি কি চাই, আমি কাকে ভালোবাসি, কিভাবে ভালোবাসি তা তো কেউ চিন্তা করছে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোদের দুজনকেই ভালোবাসি। আমি তোদের দুজনকে নিয়েই থাকতে চাই। তোমাকে ছেড়ে দেওয়া মানে ডনকে ছেড়ে দেওয়া, ডনকে ছেড়ে দেওয়া মানে জিকোকে ছেড়ে দেওয়া। তোমরা আমার অস্তিত্বের অংশ, তোমাদেরকে আমি কিভাবে আলাদা করব? তোমরা তো আমার পুরো ভাগটা চাও, তোমরা আমাকে আলাদা করে ভাগ করে নিয়ে যাও, সেটাই সবচেয়ে ভালো। দেখো, আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, তোমরা যদি আমাকে বিয়ে করে একসাথে থাকতে চাও, আমি রাজি আছি। আমি তোদের দুজনকেই বিয়ে করতে চাই, না হলে আমাকে ক্ষমা করে দাও। রুহি, আমরা একটা সমাজে বাস করি। আমার একটা প্রশ্ন আছে, আপনার বাবা মা বেঁচে আছেন? জি আছে। ভাই বোন আছেন? হ্যাঁ আছে। আপনার বাবা মা? জি বেঁচে আছে। ভাই বোন? জি, আমার বড় বোন আছে। বড় বোন আছে। রুহি, আমরা একটা সমাজে বাস করি, আমাদের সেই সমাজে পরিবার আছে, পরিজন আছে, স্বজন আছে, অনেক মানুষ আছে। এটা চাইলেই হয় না, এটা অকল্পনীয়। আবেগ আর বাস্তবতা দুটো ভিন্ন জিনিস। আবেগ দিয়ে আমরা মঙ্গল গ্রহে চলে যেতে পারি, কিন্তু সমাজে আবেগের সাথে বাস্তবতার সামঞ্জস্য রেখে তারপর বাস করতে হয়। আপনি একই সাথে দুজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারেন, কিন্তু সে তার পরিবারে কি বলবে? তার ভাই বোনদের মান সম্মান কোথায় যাবে? তার বাবা মার মান সম্মান কোথায় যাবে? তার বোনের কাছে সম্মান, তার বোনের শ্বশুর বাড়ি, তার বাবা মা, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। এটা হয় না রুহি, এটা হতে পারে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যে কোনো একটা দিকে যেতে হবে। আপু, আপনার কথা আমি সবই বুঝি, কিন্তু আমি তোমার ভালোবাসাকে এভাবে সমাজের জন্য একদিকে করে দিতে পারি না। না রুহি, আজকে তোমার সিদ্ধান্ত নিতে হবে এইখানে বসে, যে তুমি আসলে কার সাথে যেতে চাও, আমার সাথে না এই অসভ্য লোকটার সাথে। তোমরা একে অপরকে এভাবে অপমান করো না। রুহি প্লিজ, তুমি কি করে এই লোকটাকে 10 বছর সহ্য করেছো আমার জানা নেই। সে আরো আজীবন সহ্য করবে, তাতে আপনার কোনো সমস্যা আছে? ও বলেছে একবার বলছে ও বলবে। আপনারা শুধু শুধু শাউট করছেন। তোমরা এভাবে একে অপরকে অপমান করো না। দেখো, তোমরা যদি আমাকে নিয়ে থাকতে না পারো, তাহলে আমি মনে করি তোমরা আমাকে ক্ষমা করো। আমি তোমাদের স্মৃতি নিয়ে আজীবন ভালো থাকবো। আমি তোমাদের দুজনকে একসাথে যদি নিয়ে রাখতে না পারি, তাহলে আমি তোমাদের কারোর সাথেই থাকবো না। আমি বাকিটা জীবন তোমাদের স্মৃতি নিয়ে থাকবো। আমাকে ক্ষমা করে দিও। সুপ্রিয় দর্শক, শুরুটা যেভাবে হয়, শেষ কিন্তু কখনো একই রকম হয় না। ভালোবাসা কতটা গভীর হলে, শুনতে বোকামি মনে হলেও মানুষ কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেখান থেকে বের হতে পারে না। রুহির ভালোবাসাটা ঠিক তেমনি একটি ভালোবাসা। আর রুহিকে ভালোবেসে কষ্ট পাবে ডন, জিকো। তারপরও আমরা তো একটি সমাজে বসবাস করি, আমরা তো মানুষ, কোনো কিছুকেই আমরা অস্বীকার করতে পারি না। জীবনটা একটু এদিক ওদিক হলেও তারা তিনজনই ভালো থাকবে, এই শুভকামনা আমাদের থাকবে সকল সময়। একটা অদ্ভুত অপ্রিয় সত্য নিয়ে আজ রুহি ফিরে যাবে। আগামীতে আরও অনেক অপ্রিয় সত্য নিয়ে আপনাদের সামনে আসব। তবে বলে রাখা ভালো, আমাদের এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা সত্য, আর প্রতিটি চরিত্র কাল্পনিক। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারের সাথে থাকবেন, সুখে থাকবেন।